একটা সময় ছিল, মানে ধরুন ১৯ শতকের শুরুর দিকে, যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা ছিল আকাশ ছোঁয়া। ভারতবর্ষের প্রায় সবটাই তাদের মুঠোয়। কিন্তু উত্তর পশ্চিমে দুটো শক্তিশালী রাজ্য তখনও মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, সিন্ধু আর পাঞ্জাব। কিভাবে এই দুটো অঞ্চলও ব্রিটিশ সাম্রাজ্যের অংশ হয়ে গেল, চলুন সেই রোমাঞ্চকর আর জটিল কাহিনীটা আজ জেনে নেওয়া যাক। তো এই আলোচনাতে আমরা ধাপে ধাপে এগোব। প্রথমে দেখব সিন্ধুর পতন কিভাবে হলো, তারপর দেখব পাঞ্জাবের সেই অবিশ্বাস্য উত্থান এবং তার পরের মর্মান্তিক পতনের গল্প, আর সব শেষে এই পুরো ঘটনাটার পেছনে ব্রিটিশদের সাম্রাজ্যবাদী নীতির আসল চেহারাটা কেমন ছিল সেটাও বোঝার চেষ্টা করব। ব্যাপারটা হচ্ছে ১৮১৯ সাল নাগাদ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রায় গোটা ভারতবর্ষেই নিজেদের শাসন কায়েম করে ফেলেছিল, কোথাও সরাসরি, কোথাও আবার পুতুল শাসক বসিয়ে। কিন্তু দুটো কাঁটা তখনও তাদের পথের মধ্যে ছিল, এক সিন্ধু প্রদেশ আর দুই পরাক্রমশালী শিখ সাম্রাজ্য। চলুন আমাদের গল্পের শুরুটা করা যাক সিন্ধুকে দিয়ে। সিন্ধু নদকে ঘিরে থাকা এই অঞ্চলটা কিন্তু তখন বাণিজ্যিক আর কৌশলগত দিক থেকে ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। আর এখানকার শাসকরা ছিলেন বেলুচি সর্দার, যাদেরকে আমির বলা হতো। এই টাইমলাইনটা একবার দেখুন। ব্রিটিশদের আসল প্ল্যানটা কিন্তু এখানে একদম পরিষ্কার। ১৮০৯ সালে শুরু হলো চিরস্থায়ী বন্ধুত্বের চুক্তি দিয়ে। কিন্তু মজাটা হলো, প্রত্যেকটা নতুন চুক্তির সাথে সাথেই সেই বন্ধুত্বের শর্তগুলো বদলে যেতে থাকলো। প্রথমে ফরাসিদের বাদ দেওয়া, তারপর আমেরিকানদের, এরপর বাণিজ্যিক সুবিধা আদায়, আর শেষে গিয়ে একেবারে সামরিক জোট। প্রত্যেকটা পদক্ষেপই ছিল সিন্ধুকে একটু একটু করে দুর্বল করার জন্য। আর সবচেয়ে বড় কথা কি জানেন, পুরো সময়টা ধরে তারা কিন্তু বারবার প্রতিশ্রুতি দিয়েছিল যে সিন্ধু দখল করার কোনো ইচ্ছেই তাদের নেই। কিন্তু প্রশ্ন হল, সিন্ধুকে ব্রিটিশদের এত দরকার কেন ছিল? কারণ কিন্তু একটা নয়, অনেকগুলো। প্রথম ইঙ্গো আফগান যুদ্ধে একেবারে মুখ থুবড়ে পড়ার পর তাদের সম্মান ফেরানোর একটা তাগিদ ছিল। তার উপর ছিল রুসোফোবিয়া, মানে রাশিয়া যদি উত্তর পশ্চিম দিয়ে আক্রমণ করে এই ভয়। আবার পাঞ্জাবের মহারাজা রঞ্জিত সিং যেন সিন্ধু দখল করতে না পারেন সেটাও দেখতে হতো। আর সিন্ধু নদের বিশাল বাণিজ্যিক সম্ভাবনা তো ছিলই। যে কোনো দখলের জন্যই তো একটা অজুহাত লাগে, তাই না? তো গভর্নর জেনারেল লর্ড এলেনবোরো একটা অভিযোগ আনলেন। বললেন সিন্ধুর আমিররা নাকি আফগান যুদ্ধের সময় ব্রিটিশদের যথেষ্ট সাহায্য করেনি। আর এই অভিযোগের মীমাংসা করার নাম করে তিনি স্যার চার্লস নেপিয়ারকে পাঠালেন, সাথে দিলেন পুরো সামরিক ক্ষমতা। এরপরে যা যা ঘটল সেটাকে একটা সাজানো নাটক ছাড়া আর কিছুই বলা যায় না। নেপিয়ার ইচ্ছে করে আমিরদের ওপর একটা নতুন কঠিন চুক্তি চাপিয়ে দিলেন। এখানেই শেষ নয়, আমিরদের উস্কে দেওয়ার জন্য তিনি ইমামগড় দুর্গ ধ্বংস করে দিলেন। স্বাভাবিকভাবে বেলুচি সৈন্যরা বিদ্রোহ করল, আর নেপিয়ার ঠিক এই সুযোগটারই অপেক্ষায় ছিলেন। যুদ্ধ হল, মিয়ানের যুদ্ধে খুব সহজেই আমিররা হেরে গেলেন, আর ১৮৪৩ সালে সিন্ধু প্রদেশকে পুরোপুরি ব্রিটিশ সাম্রাজ্যের অংশ করে নেওয়া হল। সিন্ধু দখল করার কোনো অধিকার আমাদের নেই, তবু আমরা তা করব, এবং এটি হবে একটি অত্যন্ত সুবিধাজনক, উপকারী, অমানবিক বদমাইশি। ভাবা যায়, যিনি নিজেই সিন্ধু জয় করছেন সেই স্যার চার্লস নেপিয়ারই নিজের ব্যক্তিগত ডায়েরিতেই কথা লিখে যাচ্ছেন। এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে যে এই আগ্রাসনের পেছনে কোনো নৈতিকতা ছিল না, ছিল শুধু নির্লজ্জ সাম্রাজ্যবাদ। সিন্ধুর গল্প তো শুনলাম, এবার চলুন যাওয়া যাক পাঞ্জাবের দিকে। মহারাজা রঞ্জিত সিংয়ের নেতৃত্বে পাঞ্জাব তখন এক শক্তিশালী শিখ সাম্রাজ্য। তিনি ইউরোপীয়দের অনুকরণে এমন এক সেনাবাহিনী তৈরি করেছিলেন যাকে এশিয়ার দ্বিতীয় সেরা বলা হতো। আর তিনি ব্রিটিশদের সাথে বেশ সতর্ক একটা শান্তি বজায় রেখে চলতেন। এই দুটো ছবি পাশাপাশি রাখলে মনে হবে যেন দুটো আলাদা যুগের গল্প বলা হচ্ছে। একদিকে মহারাজা রঞ্জিত সিংয়ের অধীনে এক শক্তিশালী, ঐক্যবদ্ধ আর স্থিতিশীল পাঞ্জাব, আর অন্যদিকে তার মৃত্যুর পরই সিংহাসন নিয়ে রক্তারক্তি, ষড়যন্ত্র আর চরম বিশৃঙ্খলা। এই যে ভেতরের ভাঙন, এটাই কিন্তু ব্রিটিশদের জন্য দরজাটা হাট করে খুলে দিয়েছিল। রঞ্জিত সিংয়ের মৃত্যুর পরেই যেন একটা ডমিনো এফেক্টের মতো সব পড়তে শুরু করল। একের পর এক শাসক এলেন আর গেলেন, কেউ অযোগ্য, কেউ দুর্ঘটনার শিকার, আবার কাউকে তো খুনই করে দেওয়া হলো। মাত্র কয়েক বছরের এই হত্যার ষড়যন্ত্রের খেলায় শিখ সাম্রাজ্যের কেন্দ্রীয় শাসন ব্যবস্থাটাই ভেঙে পড়ল। আর শেষে কিনা রাজ্যের ভার পড়ল এক ৫ বছরের শিশুর ওপর।
আর পাঞ্জাবের এই যে ভেতরের গণ্ডগোল, এটাই ব্রিটিশদের কাছে একটা সোনার সুযোগ হয়ে এলো। তারা অনেক দিন ধরেই পাঞ্জাব দখলের জন্য ছক কষছিল। এবার সেই সুযোগ একেবারে তাদের হাতের মুঠোয় এসে গেল। ব্রিটিশরা যখন শতদ্রু নদীর তীরে সেনা জড়ো করতে শুরু করল, শিখ সেনাবাহিনী ভাবল, সর্বনাশ, আক্রমণ তো আসন্ন। তো তারা ব্রিটিশদের আক্রমণ করার আগে নিজেরা এগিয়ে গিয়ে 1845 সালের ডিসেম্বরে শতদ্রু নদী পার করল। আর ব্রিটিশরা বলল, এই তো তোমরা চুক্তি ভেঙেছ। এটাকে 1809 সালের অমৃতসর চুক্তির লঙ্ঘন দেখিয়ে তারা সরাসরি যুদ্ধ ঘোষণা করে দিল। প্রথম ইঙ্গো-শিখ যুদ্ধে শিখরা হেরে গেল। আর তার ফল লাহোরের সেই অপমানজনক চুক্তি, যা শিখ সাম্রাজ্যের কোমরটাই ভেঙে দিল। সেনাবাহিনীর আকার কমিয়ে দেওয়া হলো, বিপুল অঙ্কের জরিমানা চাপানো হলো, এমনকি জম্মু ও কাশ্মীর পর্যন্ত কেড়ে নেওয়া হলো। আর সবচেয়ে বড় আঘাতটা ছিল তাদের রাজধানী লাহোরে একজন ব্রিটিশ রেসিডেন্টকে বসিয়ে দেওয়া। নামে শাসক দলীপ সিং, কিন্তু আসল ক্ষমতা চলে গেল ব্রিটিশদের হাতে। ভাবছেন এখানেই শেষ? না, ওই একই বছরে একটা বিদ্রোহ দমনের অজুহাতে ব্রিটিশরা ভাইরওয়ালের চুক্তি নামে আরও একটা চুক্তি চাপিয়ে দিল। এই চুক্তির মাধ্যমে রানী জিন্দানকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হলো, আর ব্রিটিশ রেসিডেন্টের হাতেই সব ক্ষমতা তুলে দেওয়া হলো। এর ফলে পাঞ্জাব তার নামমাত্র স্বাধীনতাটুকুও হারিয়ে একটা ব্রিটিশ আশ্রিত রাজ্যে পরিণত হল। তো দ্বিতীয় যুদ্ধের শুরুটা হল মুলতানের গভর্নর দিওয়ান মূল রাজের বিদ্রোহ দিয়ে। কিন্তু তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ডালহাউসি এটাকে কিন্তু কোনো সমস্যা হিসাবে দেখেননি, বরং তিনি এর মধ্যে দেখলেন পাঞ্জাবকে পুরোপুরিভাবে দখল করার একটা বিশাল সুযোগ। আর ডালহৌসি ঠিক এটাই করলেন। মূল রাজের বিদ্রোহকে সামনে রেখে পুরো পাঞ্জাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলেন। এটাই ছিল দ্বিতীয় ইঙ্গো-শিখ যুদ্ধ। রামগড়, চিলিয়েনওয়ালা আর গুজরাটের মতো কিছু গুরুত্বপূর্ণ যুদ্ধের পর শিখ সেনাবাহিনী চূড়ান্তভাবে পরাজিত হল এবং আত্মসমর্পণ করতে বাধ্য হল। আর যুদ্ধের শেষে যা হবার তাই হল। 1849 সাল, শিখ সাম্রাজ্যের এখানেই ইতি। পাঞ্জাবকে পুরোপুরিভাবে ব্রিটিশ ভারতের একটি প্রদেশ হিসেবে ঘোষণা করা হল। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, পাঞ্জাবকে যে দখল করা হলো, এটা কি আদৌ ঠিক ছিল? নৈতিকতার দিক থেকে এটাকে কিভাবে দেখা যায়? চলুন এই বিষয়টাই একটু বিশ্লেষণ করা যাক। অনেক ইতিহাসবিদ বা সমালোচক তো সরাসরি বলেন যে পাঞ্জাব দখলটা আসলে কোনো বিজয় ছিল না, এটা ছিল একটা পবিত্র বিশ্বাসভঙ্গ। কেন কেন তারা এটাকে বিশ্বাসঘাতকতা বলছেন? চলুন কারণটা খুঁজে দেখি। ব্যাপারটা একটু খোলসা করে বলি। দেখুন, ভাইরলের চুক্তির পর পাঞ্জাবের আসল শাসক কিন্তু ছিল ব্রিটিশ রেসিডেন্টই, তাই না? মানে রাজ্যের অভিভাবক ছিল ব্রিটিশরা। তাহলে রাজ্যের কোনো বিদ্রোহ দমন করার দায়িত্বটা কার? ব্রিটিশদেরই তো। কিন্তু তারা সেই দায়িত্ব পালন করার বদলে সেই বিদ্রোহের অজুহাতে নাবালক মহারাজা দলীপ সিংকে শাস্তি দিল, যার এই বিদ্রোহে কোনো হাতই ছিল না, তার রাজ্যটাই কেড়ে নেওয়া হলো। এটা ক্ষমতার অপব্যবহার ছাড়া আর কি? এটা তো স্পষ্ট বিশ্বাসভঙ্গ। তাহলে দেখুন, সিন্ধু আর পাঞ্জাব দুটো আলাদা গল্প, কিন্তু শেষটা একই। বন্ধুত্বের চুক্তি দিয়ে শুরু, আর তারপর সুযোগ বুঝে সবকিছু কেড়ে নেওয়া। এই ঘটনাগুলো আমাদের কি বলে? এটা কি শুধুই দুটো রাজ্যের পতনের গল্প, নাকি ব্রিটিশ সাম্রাজ্যবাদের আসল চরিত্রটাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়? প্রশ্নটা হলো, ইতিহাসের এই প্যাটার্নটা কি আজও অন্য কোনো রূপে, অন্য কোনো জায়গায় ফিরে ফিরে আসছে না? ভাবার বিষয় কিন্তু।